এখানে একটা কথা আমি বলি, এখানে কিন্তু অনেকগুলো ঝামেলা আছে। হুম, আছে কিভাবে, যে ওনারা যদি এই সংবিধান সংস্কার পরিষদের মিটিং বাদ দিয়ে জাতীয় সংসদে নর্মালি এই সংবিধানের সংশোধন করতে যায়, ওই হুম, 7 অনুযায়ী অনেক ঝামেলা আছে, যেটা নাকি শাহরিয়ার ভাই বললেন। এটা আমি কিন্তু এটা অস্বীকার করছি না, আছে। আবার ধরেন যদি সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে যায়, তো সেখানেও কিন্তু ঝামেলা আছে। ঝামেলা আছে, এই সংবিধান সংস্কার পরিষদ আমি পাইনি কই? এটা আপনি এটা এটা কোথায় পাইলেন? এটা কি সংবিধানে আছে? নাই তো। তো এই ঝামেলা অনেকগুলো আছে। এখন যে জিনিসটা হলো কি, আপনি যেভাবে ধরেন কি হবে, আমি ধরা যাক কি হবে, আমরা হাইপোথেটিক্যালি ধরতে পারি, আমি যদি যেভাবে বুঝি আর কি। এই জাতীয় জামাত ইসলাম রাস্তা আন্দোলন করবে, তার সঙ্গে এনসিপিও থাকবে, একটু আন্দোলন আন্দোলন হবে, হওয়ার পর কিন্তু জাতীয় সংসদ ঠিকঠাক মতো বসবে। বসার পর ওনারা এই জাতীয় সংসদের মধ্যে কিন্তু সংবিধান সংস্কার সংস্কার করে ফেলান। এমন বলবে 7 ওটা নিয়ে কোনো আলোচনাই করবো না, 7 আছে থাক, আমার কাজ আমি করবো, করে নিয়ে ফেলাই দিল। তারপরে দেখবেন যখন হয়ে গেল, তখন তারা বলবে যে এটা আমরা করছি ওই ডক্ট্রিন অফ ডিসিডি কারণে করছি, বলে দিবে, তখন আর আপত্তি করবেন। এরকম একটা হয়ে যাবে, এবং একটা চোর কাটার মতো বিধেই থাকবে, আইনগত ভাবে একটা প্রশ্ন থেকেই যাবে। অনেকগুলো যে আছে, যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, হুম। ওই যে 106 এর আদলে তারা মানে ওটার উপর নির্ভর করে সরকার গঠন করলো, করলো তো। 106 দেখেন তো আপনার অ্যাপিলেট ডিভিশনে ফুল কোর্ট বসছে। ফুল কোর্ট কোথায় বসছে রে ভাই? কোথায় বসছে? ওই সময় তো প্রধান বিচারপতি ছিল ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের যে তালিকা ছিল, ওরা যে তালিকা দিছে, ওগুলো তো চিফ জাস্টিস ওখানে ছিল। ফুল কোর্ট আদৌ বসছে কিনা, এটা নিয়েও মানে তো ফুল অনেকে কোর্ট সন্দেহ বসছে করছে। মানে তো এক জায়গায় বসে দিতে হবে নট নেসেসারিলি, তারা তো মানে ধরেন আমি এটাই জাস্ট বলতে, যুক্তির জন্য, আমি জানি না যে তিনি দিয়েছেন কিনা আদৌ, এই নিয়ে প্রশ্নটা রয়েই গেছে, কিন্তু ক্যান্টনমেন্ট এইগুলো থেকেও তো তিনি স্বাক্ষর করতে ছিল। পারেন। আমি বলছি আপনাকে, এই সমস্যাগুলো নিয়ে কেউ কোনো প্রশ্ন করে করে না। কেন করে না? যে প্রশ্ন করতে কোনো লাভ নাই। আমি মানতে চাই যে 106 এর মাধ্যমে একটা মানে আপনার সাজেশন পাওয়া গেছে, এটা আমি বিশ্বাস করতে চাই। বিশেষ করে বসে আছি, সমস্যা তো নাই, পুরো জাতি বিশ্বাস করতে চায়, আলোচনা শেষ। তো ওভাবেই 7 কে ইগনোর করে সাইডে রেখে সংবিধান সংশোধন হয়ে যাবে। হয়ে গেলে পরে আমরা এটা বলে নেবো যে এটা এই কারণে আমরা করছি, জি। এটা আপনার জাস্টিফাইড কাছে হয়েছে। একটা সহজ সমাধান আছে, কিন্তু দুই পক্ষও তো মানতে হবে, তারা তো এই বিষয়টা দুই পক্ষ একইভাবে এখন মানছে মানতে না। চাইবে না, কিন্তু কাজ হয়ে গেলে তারপরে মানবে। কাজ হয়ে গেলে তোর বলবে না যে মানি না। হুম। এটা দেখা হলো যায় কি আমার মানার ধারণা। দিকটা কোনটা কত দূর যায়, কিন্তু রাষ্ট্রপতি ইস্যুটাতে আপনি এখন মানে কি বলবেন? এখন নাহিদ ইসলামও বলছেন যে রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব সেটাতে তারা থাকবেন এবং তারা বলবেন যে কেন ওয়াকআউট করেছেন, কিন্তু ধন্যবাদ জ্ঞাপন তারা করবেন না। কিন্তু প্রথম দিনেই তারা ওয়াকআউট করে বেশ হট্টগোল, সেটি নিয়ে খুব আলোচিত হয়েছে, হচ্ছে এখনো পর্যন্ত। ওইটা আমি পছন্দ করি নাই। আমি বলে আমার অবস্থান থেকে আমি ওটা পছন্দ করি নাই ভাই। সত্যি কথা বলতে ওই সময় আমি সংসদে ছিলাম। আমি ওই সময় আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম আগে দেখার জন্য। তো ওখানে ছিলাম, এবং ওই যে বলতেছে যে আমরা শুনতে পাই নাই, শুনতে না পাওয়ার তো কোনো কারণ নেই। কারণ নেই কেন বলি আপনাকে, কারণ নেই হলে এই কারণে ওই সময় যখন জাতিসংঘ শুরু হয়েছে, ঠিক তখনই দুটো বড় বড় স্ক্রিনে জাতীয় পতাকা দেখানো হচ্ছিল। হুম, তো হুম। আপনি সঙ্গীত না শুনলেন, কানে শুনেন নাই, সাউন্ড সিস্টেম খারাপ ছিল, শব্দ তো শোনা গেছে, ধরলাম শুনেন নাই, জাতীয় পতাকা তো দেখছেন রে ভাই, ওটা তো চোখের ব্যাপার, দাঁড়ালেন না কেন? তারা দাঁড়ায় নাই এই কারণে আমি বলছি না, কিন্তু তারা অবজ্ঞা করে দাঁড়ায় নাই, তারা মানতে চায় না, তারা জামাত এই জন্য দাঁড়ায় না, আমি কিন্তু ওই লাইনে যাচ্ছি না। আমার কথা হলো কি, তারা তখন এই প্রেসিডেন্টকে অবজ্ঞা করার ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস ছিল, আশেপাশে অন্য কিছু খেয়াল করে নাই, এই কারণটা ছিল। কিন্তু আমার কথা হলো যে এত জরুরি তো ব্যাপারটা ছিল না। আপনি প্রেসিডেন্টকে অশ্রদ্ধা করতে চাচ্ছেন কেন করে, আপনি কি লাভ? এখানেও তো যখন আপনি শপথ দিয়েছেন, তখন তো ব্যক্তিটা ইম্পর্টেন্ট ছিল না, ছিল পথটা। এখানেও ওভাবেই নিতেন, এতে সমস্যাটা কি হতো? এতে কি মহাভারত অশুদ্ধ হতো ভাই? কিছুই না। ব্যাপারটা হলো কি, যে দেখানো যে আমরা এটা চেয়েছি, আমরা এটা মানি না, এটা দেখিয়ে কি লাভ হয়েছে আমি জানি না কি লাভ হয়েছে। বাট আমি মনে করি এটা কোনো ভালো উদাহরণ তৈরি হয় নাই। আবার ধরেন সংসদে আপনি ওয়াকআউট করতেই পারেন, করেন। ওয়াকআউট তো করেনি, তারা তো কেন হট্টগোল করেছি। এবং যেভাবে এনসিপি লিডাররা, আমি জামাতকে এখানে কিন্তু ওইভাবে বলবো না, আমি দৃশ্যমান দেখেছি এনসিপি লিডারদেরকে, তারা যেভাবে 2 হাত প্রসারিত করে একদম মানে 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 ভঙ্গিমা স্লোগান দেওয়া, অমুক দেওয়া, তমুক দেওয়া, ভাই এটা কোনো না, শোভন কাজ জামাতের আমিরও নয়। জামাতের আমিরও ওই সময় শক্ত, মানে বেশ জোরালো ভাবেই বলছিলেন, দেখেই বোঝা যাচ্ছিল। উনি বলছিলেন না ভাই, আমি বললাম তো, কিন্তু ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এনসিপি লিডারদের, এটা দৃষ্টিকটু লেগেছে আমাদের কাছে।
এটা সবাই বলেছে আশেপাশে, আমি দেখেছি তো। প্রয়োজন ছিল না তোর ভাই। স্পষ্ট। আপনি আপনি ওয়াকআউট করেন, বলেন আমি এর প্রতিবাদে ওয়াকআউট করলাম, হয়ে গেল। স্লোগানের ভাষা তবে আমরা জানি, স্লোগানের ভাষা কখনো নিয়ন্ত্রণে জি। থাকে, ওখানে ওই দিন ছিল না। তো দরকারটা কি এগুলি করা? আপনি পছন্দ আচ্ছা। হয় না, আপনি চলে যাবেন। তো এই বিষয়গুলো কিন্তু আছে। কাজেই মানে আমি মানে বলবো কি, এগুলো আর পুনরাবৃত্তি না হওয়া ভালো। জি। ধন্যবাদ জ্ঞাপনের যে আলোচনা, সেখানেও কি এরকম পুনরাবৃত্তি হবে কিনা কি মনে হয় ব্যারিস্টার শাহরিয়ার কবির? এক এবং একটা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে রাষ্ট্রপতিকে স্বৈরাচারের দোসর বলে মানে সেই হট্টগোল বা যদি বলি যে প্রতিবাদ, সেটা যা দেখা গেছে, যেটি আলোচনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে আসলে 1400 মানুষ হত্যায় অভিযুক্ত স্বৈরাচার, তার দোসর করে বলা হচ্ছে রাষ্ট্রপতিকে, এবং সেখান থেকে তার অপসারণ দাবি করছে। 30 লক্ষ শহীদ, মানে 30 লক্ষ গণহত্যার সহযোগী বা তাদেরকে যারা, তাদের দোসর যারা, তারা এই মানে দাবিটা তুলছে। ফলে এটি এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনার জায়গা হয়ে দাঁড়িয়েছে দেখছিলাম। কি বলবেন আপনি?